বিএনপি কৌশলগত রাজনীতি করছে কিনা এটি নিয়ে প্রশ্ন তোলাটা খুব জরুরি হয়ে পড়েছে। আমি বলছি না বিএনপি সঠিক রাজনীতিটা করছে কিনা, আমি বলেছি কৌশলগত রাজনীতিটা করছে কিনা। কৌশল কি? কৌশল হলো স্ট্র্যাটেজি। আপনার আগামী দিনের যে চ্যালেঞ্জ আছে, বর্তমানে যে চ্যালেঞ্জ আছে, সেই চ্যালেঞ্জ মোকাবেলায় আপনি কিভাবে রাজনীতি করবেন, আপনার প্রতিপক্ষকে মোকাবেলায় কি কি উদ্যোগ নেবেন, বর্তমানে যেসব উদ্যোগগুলো আপনি নিচ্ছেন এগুলো আপনার জন্য সহযোগী হচ্ছে না এগুলো হিতে বিপরীত হচ্ছে, আপনার শত্রু সংখ্যা বাড়ছে নাকি আপনার বন্ধু, আপনার পক্ষে কথা বলার লোকের সংখ্যা বাড়ছে, এই হিসেবগুলো করা জরুরি। জরুরি এই কারণে যে আমরা খুব সহজ সময় পার করছি না, এটা কঠিন সময় পার করছি, এবং আমি আমার পক্ষপাতিত্ব, আমার নিরপেক্ষতা এগুলো সবকিছু দূরে রেখে আমি স্পষ্ট করেই বলেছি যে বাংলাদেশে এখন যেই রাজনৈতিক পরিস্থিতি, সেখানে একটা অভিনব এবং নতুন পরিস্থিতি, যেটা বাংলাদেশ এই ধরনের রাজনীতির মুখোমুখি হয়নি কখনো। সেখানে বাংলাদেশ বাঁচাতে আমার এখন বিএনপি তাদেরকে এম্পাওয়ার করা, তাদের পক্ষে থাকা, তাদেরকে সাপোর্ট দেওয়া ছাড়া অন্য কোনো পন্থা আমার কাছে নেই। এবং এটাকেই আমি মনে করি যে নিরপেক্ষ সাংবাদিকতা, নিরপেক্ষ বয়ান। নিরপেক্ষ বলতে আমার কাছে এমন না যে আমি একবার জামাতের প্রশংসা করব, একবার বিএনপির প্রশংসা করব, একবার আওয়ামী লীগের প্রশংসা করব। আমার কাছে নিরপেক্ষতা মনে হচ্ছে বাংলাদেশের পক্ষে থাকা। তো বাংলাদেশ বাঁচাতে এখন এমন একটি মধ্যপন্থার লেজিটিমেট দলের নেতৃত্ব দরকার, যাদের স্ট্রাকচার আছে, যাদের মনোবল আছে, যাদের ম্যান পাওয়ার আছে, যাদের অভিজ্ঞতা আছে, যারা বাংলাদেশের আপামার মানুষের মুখপাত্র হয়ে উঠতে পারে, একজন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নারী সবার ভরসার প্রতীক হয়ে উঠতে পারে। কোন এক্সক্লুসিভ রাজনৈতিক দল না, যেখানে নারী নেতৃত্বের সম্ভাবনা নেই, ভিন্ন ধর্মীদের নেতৃত্বের সম্ভাবনা নেই, বাংলাদেশের স্বাধীনতা প্রশ্নে যাদের বিতর্কিত অবস্থান, সেই সমস্ত জায়গায় বিএনপির পক্ষে আমি গত 12টা মাস, তারও বেশি সময় অনর্গল কথা বলছি। সামনেও বলে যাব, হয়তো দলের ভুল থাকলেও বলে যাব, কিন্তু আমি যেহেতু দলের পোস্টেড নেতা নই, হয়তো দলের পদ পদবি থাকলে আমি দলের যে সিদ্ধান্ত কিংবা তার প্রত্যেকটা কর্মকাণ্ড হয়তো বলতাম যে না, এটাই ঠিক, এটাই ঠিক, যেটি ফজলুর রহমান করেছে কিংবা রুমিন ফারহানা করে যাচ্ছে। কিন্তু আমি যেহেতু দলের পদধারী নেতা নই, কর্মীও না, আমি আমার নিজের খাই, নিজের পড়ি, সে কারণে একেবারে পিওর বাংলাদেশের পক্ষে থাকার যেই পক্ষপাত, সেই পক্ষপাত থেকে আমার মনে হয়েছে যে বিএনপির রাজনীতির কৌশলগত দিক দিয়ে তারা আগাচ্ছে কিনা। আমি বলছি না তারা ভুল, আমি বলছি না তারা সঠিক রাজনীতি করছে কিনা, আমি বলছি কৌশলগত রাজনীতি করছে কিনা। কার প্রসঙ্গে বলছি কথাটা? দুটি ঘটনা, একটা হলো ফজলুর রহমান, একটি হলো রুমিন ফারহানা। তার পাশে দাঁড়াতে না পারা বিএনপির জন্য স্ট্র্যাটেজিক ভালো সিদ্ধান্ত না খারাপ সিদ্ধান্ত, সেটি কথা বলার জরুরি। আমি যখন কথা বলছি তখন ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা, কিশোরগঞ্জের রাজনীতিবিদ, তার কিছু কথাবার্তা নিয়ে সোশ্যাল মিডিয়াতে কাটছাট করে বক্তব্য প্রচারিত হয়েছে, এবং এই বক্তব্য নতুন না, কিছুদিন পরপরই তার বিরুদ্ধে আসে বক্তব্য, এবং তার দায় যে পুরোপুরি যারা কাটছাট করছে, অপপ্রচার করছে তাদের না, ফজলুর রহমানের নিজেরও। তিনি মাথা গরম করে তিনি অনেক কথা বলেন। ঠিক যেমন 2022 সালে যখন শেখ হাসিনার বিরুদ্ধে কেউ কথা বলতে পারতো না, তখন ফজলুর রহমানের একটি বক্তব্য ভাইরাল হয়েছে, সেখানে বলছে যে আমার দুহাত উজাড় করে দিচ্ছি, শেখ হাসিনা তুমি আসো আমার বুকে, গুলি চালাও, দেখি তোমার কত গুলি। শুনবেন একটু 30 সেকেন্ড। ইচ্ছার কি কোনো কমতি আছে? সাহসের কি কোনো কমতি আছে? আমরা কি সবাইকে উদ্বুদ্ধ করতে পারি না? আসুন না দাঁড়াই দেখি, এই বুক খুলে শেখ হাসিনা কত গুলি তোমার আছে, কত করতে পারো, আমাদেরকে গুলি করো, রক্তের সাগর সৃষ্টি হোক, তোমার সিংহাসন রক্তের সাগরে মুক্তিযোদ্ধারা ডুবিয়ে দেবে। তো তখন পরে আমরা কি দেখেছি, 24 সালে দুহাত উজাড় করে শেখ হাসিনার বুক পেতে দেওয়ার জন্য আবু সাইদ এগিয়ে গিয়েছেন, এবং আবু সাইদকে এই ফজলুর রহমানই 24-এর প্রথম বীর মুক্তিযোদ্ধা হিসেবে উপাধিও দিয়েছেন। কিন্তু তিনি বাংলাদেশের রাজনীতির শত্রুটা বুঝে ফেলেছেন। সেটা বলতে যে আমরা যারা ভদ্রভাবে বলি, উনি ভদ্রভাবে না বলে স্পষ্ট করে বলে ফেলেছেন যে তুমি আমার মুক্তিযুদ্ধ নিয়ে যদি কথা না বলো, আমি তোমার সাথে একসাথে কথা বলবো। তুমি যদি বলো আমার মুক্তিযুদ্ধ বলতে কিছু হয় নাই, 24 কিছু না, 47 পাকিস্তান দেশভাগই আমার সর্বশক্তি, তাহলে আমি তোমাকে রাজাকারের বাচ্চা বলবো। তুমি আমাকে মুক্তিযুদ্ধ বললে দাও, কইও না মুক্তিযুদ্ধ হইছে না, কইও না মুক্তিযুদ্ধ দিল্লি আমাদেরকে শয়তানি করে কয়ে দিছে, এটাও কইও না, আমিও তোমাকে রাজাকার হল করবো, সবাই মিলিয়ে করবো। কিন্তু যখন তুমি বলবা যে মুক্তিযুদ্ধ হয়েছে না, তখন আমি বলবো এই রাজাকারের বাচ্চা। এটা হইল আমার। তো যেই রাজাকারের বাচ্চা শব্দটা শোনার পরে ট্রিগার্ড হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে
এই যে তার বক্তব্য কাটছাট করে আগপাছ না শুনে ফজলুর রহমান আবার শেখ হাসিনার মতো রাজাকারের বাচ্চা বলেছে সবাইকে। বিএনপিকে এটা এন্ডোর্স করে কিনা, বিএনপি মেনে নেবে কিনা। এখন বিএনপির বিরুদ্ধে চাপ প্রয়োগ করার যে কৌশল, সেই কৌশল মাঠে প্রয়োগ করেছে জামায়াত শিবির, তার দল এনসিপি। সংঘবদ্ধভাবে তাদের শীর্ষ নেতৃবৃন্দ লিখেছে, তারেক রহমান আপনাকে স্পষ্ট করে বলতে হবে এটা আপনার দলীয় অবস্থান কিনা। সেটার প্রেক্ষিতে ফজলুর রহমানকে একটা নোটিশ দেওয়া হয়েছিল, যেই ভাষায় নোটিশটা দেওয়া হয়েছে, আমি বিএনপির মতো এত বড় রাজনৈতিক দল এরকম একটা নোটিশ, কারণ শোকজ যে আপনার বিরুদ্ধে বিভিন্ন সময় এই অভিযোগ এসেছে যেটা ভাবমূর্তি নষ্ট করছে। এখন নির্দিষ্ট করে যদি কোনো কথা বলা হয় যে আপনি কেন এই তারিখের এই টকশোতে যে এই কথাগুলি বলেছেন যেটি আমার দলের সাথে যায় না, সেটা স্পেসিফিক না করে একটা ঢালাও অভিযোগ। এবং আমি ফজলুর রহমানের পরিবারের সাথে কথা বললে যেটা বুঝেছি সেটা হলো, ফজলুর রহমান তার বক্তব্যের উত্তর দেওয়ার জন্য 7 দিন সময় চেয়েছিলেন, দল দেয়নি। সেখানে 24 ঘন্টা বাড়িয়ে 48 ঘন্টার মাথায় যে উত্তর দিয়েছে ফজলুর রহমান, সেইটা দেওয়ার 2 ঘন্টার মধ্যে দল সিদ্ধান্ত দিয়েছে। অর্থাৎ বোঝাই যাচ্ছিল যে এরকম একটা সিদ্ধান্ত আগে থেকেই তৈরি হয়েছে, এটা নিয়ে কোনো আলোচনা হয়নি, এটি নিয়ে কোনো নিজস্ব স্থায়ী কমিটি বলুন আর অন্যান্য জায়গায় বলুন সিদ্ধান্ত হয়নি, এটি দলের সিদ্ধান্ত ছিল। এখন দল সিদ্ধান্ত বলতে আমি দলের হাইকমান্ড কিংবা অন্য যারা সিদ্ধান্ত নেয়, আমি জানি না কোন প্রক্রিয়ায় সিদ্ধান্তগুলো হচ্ছে। একক প্রক্রিয়ায় যদি সিদ্ধান্ত হয়ে থাকে তাহলে সেখানেও এই বিষয়গুলো বলার সুযোগ আছে কিনা যে কতটা সমীচীন হলো। এখন যুক্তি হিসেবে আপনারা বলতে পারবেন যে না, দলের সিদ্ধান্ত স্থগিত, ওনাকে তো বহিষ্কার করা হয় না, স্থগিত করা হয়েছে কয়েকটা সময় দিয়ে ওনাকে শোধরানোর জন্য। যে স্থগিতাদেশ ছিল মির্জা আব্বাসের বিরুদ্ধে, স্থগিত আদেশ ছিল কাজী মেজর হাফিজের বিরুদ্ধে, তাদের এখন সবাই দলের স্থায়ী কমিটির সদস্য। উনি যদি ঠিক থাকেন, দলের মধ্যে থাকেন, তাহলে নিশ্চয়ই উনিও কোনো একদিন হয়তো দলের স্থায়ী কমিটির সদস্য হবেন। সুতরাং বিএনপি তো ঠিক কাজই করেছে, আমি এই বিতর্কে যাচ্ছি না। আমার কথা হলো যে যেই সময় সালাউদ্দিন আহমেদ একটি কথা বলেছেন আজকে, যে জামায়াতের সাথে কোনো রাজনৈতিক জোট হবে না, স্পষ্ট করে বলেছেন। এখনো যদি দলের অভ্যন্তরের একটা অংশ মনে করে থাকে যে নির্বাচনী জোট হতে পারে জামাতের সাথে, সুতরাং জামাতকে খাপানো যাবে না, তাহলে একরকম ছিল। তো তিনি, দল যখন সিদ্ধান্ত নিয়েছে জামাতের সাথে আর জোট হবে না, তো জামাত যদি আমার রাজনৈতিক প্রতিপক্ষ হয়, তাহলে রাজনৈতিক প্রতিপক্ষকে তার দুর্বল জায়গাগুলোকে নিয়ে যদি কথা বলা না যায়, তাহলে জামাতের সাথে আমার রাজনীতি কি? প্রথম কথা, তো জামাতের দুর্বল জায়গা মুক্তিযুদ্ধ, জামাতের দুর্বল জায়গা নারী স্বাধীনতা। জামাত আপনার এই দুটি জায়গায় আঘাত এনেছে 1 সপ্তাহের মধ্যে, একটা হলো মুক্তিযুদ্ধ, একটা হলো নারী স্বাধীনতায় আঘাত এনেছে। জামাত বলতে আমি জামাতের এ টিম বি টিম এনসিপি কেও বুঝাচ্ছি। সেইটার বিপক্ষে বিএনপি দাঁড়াতে পারেনি, কোনো রাজনীতি হাজির করতে পারেনি, বরঞ্চ তাদের কাছে নথি স্বীকার করেছে। কিভাবে? ফজলুর রহমানকে তারা স্থগিতাদেশ দিয়েছে। বিএনপির ডানপন্থী শিবির, যারা বিএনপির পক্ষে কাজ করছে, এরা গুপ্ত জামায়াতের লোকজন, শিবিরের লোকজন আছে। বিএনপি একটি বড় দল, সেই সৃষ্টি লগ্ন থেকেই জামাত অন্যান্য বাম ডান সবার সংমিশ্রণে একটি দলটা পরিচালিত হয় বাংলাদেশ জাতীয়তাবাদী নীতির আদর্শে। কিন্তু যখন দলটি বিপদে পড়ে, তখন এই গুপ্ত রাজনীতি যারা করে তারা আঙুল দেখিয়ে চলে যায়। যেমন মালয়েশিয়ার একজন বাকুয়াস ফয়জুল, সারা জীবন আমরা জানি এই লোক জামাত শিবির করে। তারেক রহমানের ছবি, খালেদা জিয়ার ছবি প্রোফাইলে দিয়ে উনি বড় বিএনপির নেতা সেজেছিলেন। যখন মিটফোর্ডের ঘটনা ঘটলো, যে ঘটনাটা বিএনপির বিরুদ্ধে চাপিয়ে দেওয়া হলো, যে বিএনপির একজন কর্মী তাকে ভাড়া না দেওয়ার অভিযোগে পূর্বশত্রুতার জেদ ধরে যখন তাকে মারা হলো, যারা আবার মারলো তারা এনসিপির মিটিং এ যে মিছিল করলো এবং ব্যক্তিগত দ্বন্দ্বটাকে তারা মিছিলের রূপ দিল যে এলাকাবাসীর ভয় নাই, চাঁদাবাজের ঠাই নাই। অর্থাৎ চাঁদাবাজি করছে বিএনপি, মারা হালাল। কাকে মারলো? ভাবখানা এমন যে বিএনপি চাঁদাবাজ মেরে ফেলেছে সাধারণ এক ব্যবসায়ীকে, কিন্তু যাকে মারা হলো তার রাজনৈতিক পরিচয়, সে হচ্ছে যুবদলের কর্মী। অর্থাৎ বিএনপি ভিকটিম এখানে, কিন্তু প্রচারণা করা হলো যে বিএনপি চাঁদা না পেয়ে সাধারণ মানুষকে মেরে ফেলছে। সেই সময় এরকম একটা দুঃসময় শাহেদ আলমের মতো কিছু মানুষ দাঁড়িয়ে গেছে, বলছে খুলনায় রকেটে যুবদল নেতা মামুন হত্যা হলো, এটা কেন নিয়ে কথা হচ্ছে না? বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ পরে সেটা আলোচনায় নিয়ে এসেছেন। তো এখন আপনার প্রত্যেকটা দুর্বল জায়গায় আঘাত করার জন্য যারা উৎপেতে আছে, যারা চাঁদাবাজি হলেই বিএনপি চাঁদাবাজি বলে হাউখাউ করছে, এগুলো আপনার দুর্বল রাজনীতিতে, এটার আপনার দুর্বল জায়গা। স্ট্র্যাটেজি, তারা স্ট্র্যাটেজি সংঘবদ্ধভাবে আপনার বিরুদ্ধে প্রয়োগ করছে। আপনার স্ট্র্যাটেজি কি? আপনি মুক্তিযুদ্ধ জামায়াতের দুর্বল জায়গা, নারী স্বাধীনতা মুক্তিযুদ্ধের দামে দুর্বল জায়গা, এগুলো নিয়ে আপনারা আঘাত করেছেন কিনা? আজকে যখন আপনার রাজনৈতিক প্রতিপক্ষ জামাত, তার বিরুদ্ধে যখন কথা বলে কেউ, কথা বলার প্রেক্ষিতে যদি তার বাসায় জামায়াত এবং
তাদের সমর্থিত এ টিম বি টিম তার বাসায় মব পাঠায়, তাকে হেনস্থা করে, সেই হেনস্থার বিপক্ষে আপনি একটা বিবৃতি দিতে পারবেন না রাজনৈতিক দল হিসেবে, তাহলে কার জন্য কথা বলবেন? আজকে শাহেদ আলম গত 12-15টা মাস ননস্টপ কথা বলছে এই মৌলবাদী শক্তির বিরুদ্ধে, বিএনপি মৌলবাদী শক্তির বিরুদ্ধে কথা বলছে। আজকে যদি আমার উপর হামলা হয়, আমার বাসায় মব আসে, আমি যদি দেখি যে বিএনপির কোনো দায়িত্বশীল নেতা আমার পাশে দাঁড়াননি, তাহলে আমি কার জন্য কথা বলবো? আমার কি দরকার আছে যে আমি বাড়ির খেয়ে দে বিএনপির পক্ষে কথা বলে যেতাম? আমি বলেছি আগে, আমি যদি পদধারী নেতা হতাম আমি সবকিছু মেনে নিতাম। আমি তো পদধারী নেতা না এখনো পর্যন্ত, ভবিষ্যতে আমি জানি না আল্লাহ আমার কোথায় কি লিখে রেখেছে। আমি রাজনীতি আদৌ করবো কিনা, সে সুযোগ হবে কিনা, সুযোগ আসলে আমি সেটা নিব কিনা আমি জানি না। আমার ব্যক্তিগত কথা বলছি, আমি চলতি কথাই বলছি। তো কিন্তু যারা মাঠে রাজনীতি করছে, আপনার আইডিওলজি যারা আফল করছে, আপনার জন্য যারা ফাইট করছে, তারা যখন মবের শিকার হয়, আজকে ওয়ার্কার্স পার্টি ফজলুর রহমানের পক্ষে বিবৃতি দিল, আজকে আশোক আইন ও সালিশ কেন্দ্র বিবৃতি দিল, বিএনপি দল হিসেবে বিবৃতি দিতে পারলো না এই লোকটার বিরুদ্ধে, যে এই লোকটা শেখ হাসিনার আমলেও বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য কথা বলেছেন, গণতন্ত্রের জন্য কথা বলেছেন। আজকে তো সবাই গণতন্ত্রের জন্য কথা বলছে, মুক্তির জন্য কথা বলছে। গত 14 বছর কারা বলছে গণতন্ত্রের পক্ষে? এক রাজনৈতিক দল হিসেবে বিএনপি এবং তাদের পোড় খাওয়া নেতা কর্মীরা। আজকে যারা ইউটিউবে বড় বড় কথা বলছেন, বিএনপির তারুণ্যের সমাবেশে যারা কথা বলছেন, কেউ কি বিএনপির পক্ষে, গণতন্ত্রের পক্ষে কথা বলতে দেখেছেন? আজকে যদি আমার উপর আক্রমণ হয়, যদি দল হিসেবে বিএনপি আমার পাশে না দাঁড়ায়, আমি কেন কথাগুলো বলে যাব আপনাদের পক্ষে, গণতন্ত্রের পক্ষে, আর নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমাকে ভাবতে হবে। তো ফজলুর রহমানের বিষয়টাও হয়েছে এরকম, যদিও তার বিরুদ্ধে অভিযোগ তিনি মুজিববাদী, মুজিবের কথা বলেন, নানান অভিযোগ থাকতে পারে, ঠিক আছে, এগুলো ইন্টারনালি সমাধান হয়তো করা যেত, আমি জানি না সেই প্রচেষ্টা হয়েছে কিনা। সেটা না হয়ে সামনাসামনি যেটা হলো, সেটা এতে কি হলো? আমি বলেছি যে জামাত ছিল বিএনপির সাথে 24 বছরের গাঁটছড়ার সম্পর্ক। জামাতের এই টিম বি টিম হিসেবে যারা এখন উদয় হয়েছে, এনসিপি, অন্যান্য দল, এবি পার্টি, তাদের আইডিওলজি জামাতের আইডিওলজির সাথে কোনো তফাৎ না। আজকে এরা আপনার সবচেয়ে বড় রাজনৈতিক শত্রু। মাঠে তারা পিআর এবং অন্যান্য জায়গায় নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করছে, এবং আপনি জামাতের সাথে জোট হবে না পরিষ্কার করে দিয়েছেন। আপনার কি মনে হয় নির্বাচন হলে এদের একটা ভোটও জামাত ইসলামীর আপনি আপনার বাক্সে আনতে পারবেন? এটা কি 1996 সালের নির্বাচন, 2001 সালের নির্বাচন, এটা 2026 সালের নির্বাচন, যেখানে আওয়ামী লীগ বিহীন একটি ভোট হচ্ছে এবং বাংলাদেশ রাষ্ট্র তার আগের হিসেবে ফিরে গিয়েছে। একটা হলো বাংলাদেশ, প্রগতির বাংলাদেশ, তারুণ্যের বাংলাদেশ, মুক্তিযুদ্ধ, নারী স্বাধীনতা এবং অগ্রগতি, সংস্কার। আরেকটি পক্ষ আছে পিছিয়ে নিয়ে যাওয়া যায় কিভাবে, মুক্তিযুদ্ধকে কিভাবে নষ্ট করা যায়, 24কে গ্লোরিফাই করে 71কে কিভাবে ঢেকে ফেলা যায়, নারীদেরকে কিভাবে ঘরের মধ্যে রাখা যায়। তো এই দুই পক্ষপাতের মধ্যে তো আপনাকে একটা পক্ষ নিতে হবে। আপনি যখন নাচতে নেমেছেন, আপনাকে ঘোমটা দিয়ে নাচলে না আপনার নাচ হবে, না পর্দা হবে। আপনি জামাত বলছেন আপনার রাজনৈতিক মিত্র না, তো জামাতের যে দুর্বল জায়গাগুলোতে আঘাত করার কোনো কৌশল আপনি নিয়ে আগাচ্ছেন কিনা, আপনি কোনো বয়ান তৈরি করেছেন কিনা, না মাঠে বয়ান হলে সেটা প্রতিক্রিয়া দেখাচ্ছেন, আপনি কোনো নতুন ক্রিয়া তৈরি করতে পেরেছেন কিনা যেটা তাদেরকে পলিটিক্যালি ঘায়াল করবে কিংবা নাজুক অবস্থায় নিবে। তো আপনার দলের পক্ষে যারা 2-1 কথা বলছে এবং তারা যদি হয় মুক্তিযোদ্ধা কমান্ডার, তাহলে সেই কথার পেছনে যারা মনে করে এতদিনই গত 11-12 মাসে 13 মাসে যারা বাংলাদেশের মব কালচার, বাংলাদেশের রাষ্ট্র হিসেবে ব্যর্থ হওয়ার একটা উপক্রম, সাংস্কৃতিক কর্মী যারা প্রত্যেকটা জায়গায় দোকান উদ্বোধন থেকে শুরু করে সিনেমা করতে যেয়ে যারা মবের শিকার হচ্ছে, নারীদের স্বাধীনতা ভুলুণ্ঠিত হচ্ছে, স্লাট শেমিং হচ্ছে, নারীরা কথা বলতে ভয় পাচ্ছে, সেই জায়গায় আপনি নারীর পক্ষে সমাবেশ ডাকলেন না, মুক্তিযোদ্ধার পক্ষে সমাবেশ ডাকলেন না, মুক্তিযুদ্ধের পক্ষে যে লোক কথা বলছে তাকে আপনি শোকজ করে দিলেন, মব তৈরি করে তাকে হেনস্থা করার, তার নিরাপত্তাহীনতার সুযোগ তৈরি করে দিলেন। এই লোক যদি না কথা বলে 2 দিন পরে, মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলার জন্য, জামাতকে রাজনৈতিকভাবে মোকাবেলা করার জন্য আপনি কি শক্তি ব্যবহার করবেন, কাকে দিয়ে ব্যবহার করবেন, কার্যকর শক্তি হিসেবে আপনি মাঠে কাকে আনবেন, কিভাবে আনবেন, এগুলো স্ট্র্যাটেজি। আজকে রুমিন ফারহানার বিরুদ্ধে কথা হচ্ছে, প্রতিপক্ষ রাজনৈতিক দল তাকে ধাক্কা দিচ্ছে। দল থেকে একটা বিবৃতি ইস্যু করা হয়েছে কিনা যে রুমিন ফারহানার উপর নির্বাচন কমিশনে যে ধাক্কা দেওয়ার ঘটনা হলো, আমরা উদ্বেগের সাথে এটা তীব্র নিন্দা জানাই। রুমিন ফারহানা গত 16টা বছর টকশোতে কথা বলেছেন, বিএনপির পক্ষে কথা বলেছেন। আমরা তো জানি বিএনপি নারী নেতৃত্বের
প্রতিনিধিত্বকারী দল, যেটা জামাতের একটা সিঙ্গেল নারী নেই সামনে কথা বলার মতো, এনসিপির দুই একজন আছে, তারা লেদার্সে কথা বলছে। বিএনপির নারী নেতৃত্ব কোথায়, যারা যে নারীদের প্রতিনিধিত্ব করবে? নারী দেখবে কোথায় আমার প্রতিনিধিত্ব? রুমিন ফারহানাদের মতো মেয়েরা আওয়ামী লীগের আমলে বুক ডাপিয়ে কথা বলেছে, দলের সিদ্ধান্ত মেনে দলের ভিতরে আছে। আজকে তার উপর আক্রমণ হলো, তাকে স্ল্যাট শেমিং করা হচ্ছে, দল তার পাশে দাঁড়াতে পারলো না, বিবৃতি দিতে পারলো না। তো সামনের দিনে কোন নারী নিজেকে সাহস নিয়ে রুমিন ফারহানার মতো একটা ডাকু চরিত্র নিয়ে সামনে আসবে, কথা বলবে? এগুলো অনেক প্রশ্ন। এই প্রশ্নগুলো করাটা জরুরি বলে আমি মনে করেছি, এবং আমি মনে করছি যে দলের যারা স্ট্র্যাটেজি করছেন, আমি ক্ষোভের সাথে লক্ষ্য করেছি যে গত এক বছরের বেশি সময় ধরে আমরা কেবলই আমাদের বিশ্লেষণ এবং অন্যান্য কিছুর 80% সময় যাচ্ছে যে বিএনপি নেতৃবৃন্দ তারেক জিয়ার বিরুদ্ধে স্লোগান, এইসবের প্রতিবাদ করতে। আমরা বলতে আমি যেই দলের সমর্থনে কথা বলছি, স্পষ্টভাবেই বিএনপি কোনো ক্রিয়া তৈরি করতে পারছে না, যেই ক্রিয়াটা একটা চাপ হবে ভিন্ন রাজনৈতিক দলের। আপনি আমাকে একটা এক্সাম্পল দেখান যে গত 13 মাসে একটা ক্রিয়া করেছেন যেই ক্রিয়াটা চাপ তৈরি করেছে জামাতকে এবং এনসিপিকে। না, এনসিপি এবং জামাত যতগুলো ক্রিয়া তৈরি করেছে তার প্রতিক্রিয়াটা আপনি দেখিয়েছেন। ঠিক যেমন ফজলুর রহমানের উপরে যে কাট পিস করে তারকে একটা ভিলেন তৈরি করা হলো, টার্গেট তৈরি করা হলো, যেই ফজলুর রহমান বাংলাদেশের মুক্তিযুদ্ধ 71 প্রশ্নে প্রায় কোটি কোটি ভোটারের সমর্থন আদায় করছেন বিএনপির পক্ষে, তাকে টার্গেট করা হয়েছে এমনি না। রুমিন ফারহানাকে টার্গেট করা হয়েছে এমনি না। সেই দুইজন টার্গেটকৃত বিএনপি নেতৃবৃন্দর পাশে বিএনপির হাইকমান্ড কতখানি দাঁড়াতে পেরেছে? প্রশ্ন। যদি দাঁড়িয়ে থাকে ভালো। আমি যেহেতু বিএনপি রাজনীতির সবার সাথে আমার খুব ভালো সম্পর্ক নেই, সবাই যে আমার সাথে খুব তথ্য শেয়ার করে এমনটাও না, সুতরাং আমার জানার ভুল থাকতে পারে, ভুল থাকলে আমি ক্ষমা চেয়ে নিব। কিন্তু এই প্রশ্নগুলো উঠছে কারণ আমি যেহেতু আমার সময়ের একটা দীর্ঘ সময় আমি লড়ে যাচ্ছি বয়ান তৈরি করার জন্য। যখন মিটফোর্ডের ঘটনা বলুন, যখন চাঁদাবাজির ঘটনা বলুন, যখন সাংবাদিক হত্যাকাণ্ডের কথা বলুন, যখনই এই চাপটা আসছে দল হিসেবে বিএনপির প্রতি, আমি যে বলেছি দেশ বাঁচাতে এখন বিএনপির পক্ষে থাকতে হবে, সেই পক্ষপাতিত্ব থেকে আমি বিএনপির পক্ষে কথা বলে যাচ্ছি। মাঠের অনেক মানুষ আমাকে মনে করে যে আমি বিএনপির দালাল, বিএনপির কাছ থেকে পয়সা খাই। বিএনপি যারা চালান নিশ্চয়ই তারা জানেন যে না, আমি আমার পরিবারেরটা খেয়ে যে আজকে রাত এখন 4টা বাজে, ভোর 4টা বাজে আমি রেকর্ড করছি, আমি 3 ঘন্টা ঘুমাই, বাকি সময় কাজ করি। এগুলো আমার ব্যক্তিগত কথা। এবং যারা ছাত্রদল যুবদল করেন তাদের অনেকেই আক্ষেপ করেন যে এই স্ট্র্যাটেজি নাই কেন আমাদের, এই কৌশল নেই কেন আমাদের, আমরা কিভাবে এই রাজনীতিটা মোকাবেলা করব? সেই জায়গায় আমার মনে হলো এই প্রশ্নগুলো করা দরকার। কারোর প্রতি রাগ বিরাগ অনুরাগ নেই, যৌক্তিক প্রশ্নগুলো করা দরকার। নিশ্চয়ই এগুলোর উত্তর পাওয়া যাবে যারা দল পরিচালনা করেন তাদের মুখ থেকে। হয়তোবা নাও পাওয়া যেতে পারে, হয়তো এভাবেই চলবে। এবং একে একে যারা বিএনপির পক্ষে কথা বলছেন, ফজলুর রহমান, রুমিন ফারহানা এখন চুপ হয়ে যাবেন, নিজের নিরাপত্তা নিয়ে ভাববেন। অন্যরাও সতর্ক হয়ে যাবেন যে না, আমাদের রাজনীতি করতে হবে, মুখ বন্ধ করে কথা বলে রাজনীতি করা যাবে না। কেননা আমরা যদি দলের পক্ষে কথা বলে যদি এইভাবে স্ল্যাট শেমিং, মব এবং ধাক্কার শিকার হই, এবং যদি দল ইন্টারনালি কোনো যোগাযোগ আমাদের সাথে না রাখে, তাহলে কার জন্য এই রাজনীতিটা তারা করবে, ঝুঁকিটা নেবে? বড় প্রশ্ন হতে পারে কিনা। আমি পরের সেগমেন্টে আলোচনা করছি যে কেন বিএনপি এই ধরনের সিদ্ধান্ত নিতে বাধ্য হলো ফজলুর রহমানের বিষয়ে। সেটি সম্পর্কে আমার একটু ব্যক্তিগত ধারণা আছে, সেটি শেয়ার করব পরের ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।